হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত এক্সাম সম্বন্ধে 30+ অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন, যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সিলেক্টেড প্রশ্ন তোমাদের এক্সামের জন্য, কারণ এ ধরনের প্রশ্নই তোমাদের এক্সামে আসবে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের প্রথম প্রশ্নতে বলা রয়েছে, বিশ্বের সবচেয়ে উঁচু পশু কোন প্রাণীকে মনে করা হয়? 4টি অপশন রয়েছে, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। গরিলা রয়েছে, জিরাফ রয়েছে, হাতি রয়েছে, উট পাখি রয়েছে। এগুলোর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে, উচ্চতা বা লম্বার দিক থেকে বিচার করলে এখানে সঠিক উত্তর চলে যাবে অপশন বি এর সাথে জিরাফ। মনে রাখবে, জিরাফই হলো পৃথিবীর সবচেয়ে উঁচু পশু। এছাড়াও অপশনে রয়েছে দেখো গরিলা বা হাতি বা উট পাখি, এগুলির নাম থাকলেও সঠিক উত্তর এখানে জিরাফ, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 2 নম্বর প্রশ্ন। দেখো, পৃথিবীতে আনুমানিক কতগুলো ভাষা বলা হয়? পৃথিবীতে আনুমানিকভাবে কতগুলো ভাষায় কথা বলা হয়? এখানে 4টি অপশান রয়েছে, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। কী হবে? 3000-এর কাছাকাছি, 4000-এর কাছাকাছি, 5000-এর বেশি বা 2000-এর কাছাকাছি। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 5000-এরও বেশি। সারা বিশ্বে অসংখ্য, মনে রাখবে, ছোট্ট বড় জনগোষ্ঠী বাস করে। যদি আমরা সর্বনিম্ন বা যে ন্যূনতম হিসাব ধরি, তবে পুরো পৃথিবীতে 5000-এরও বেশি ভাষা চালু রয়েছে বলে মনে করা হয়। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে মূল্যবান বা দামি বস্তু কোনটি? 4টি অপশন রয়েছে, সঠিক উত্তর নিচে ফটাফট কমেন্ট করো। থোরিয়াম, ইউরেনিয়াম, সোনা, রূপা। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে ইউরেনিয়াম, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে, অনেকেই সোনা বা অন্য ধাতুর কথা ভেবে ভুল করে অপশন সোনা করে দেবে, কিন্তু মনে রাখবে পৃথিবীর সবচেয়ে দামি বা মূল্যবান বস্তু হলো ইউরেনিয়াম, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়া যদি ভারতের ক্ষেত্রে বলা হয়, মনে রাখবে ভারতের ক্ষেত্রে কেরল রাজ্যে সবচেয়ে বেশি পরিমাণে কি পাওয়া যায়? থোরিয়াম পাওয়া যায় কেরল রাজ্যে। সবচেয়ে বেশি কি পাওয়া যায়? থোরিয়াম পাওয়া যায় কেরল রাজ্যে। এছাড়াও তোমরা মনে রাখবে যে সোনার কথা যদি বলা হয়, সোনাও কেরল রাজ্যে পাওয়া যায়, কেজিএফ কোলার গোল্ড ফিল্ডে পাওয়া যায়। ওকে, তো তার সাথে সাথে এই এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন, কোন দেশের আইনকে বিশ্বের সবচেয়ে কঠোর বা কঠিন আইন মনে করা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সৌদি আরব, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সৌদি আরবের আইন অত্যন্ত হচ্ছে কড়া। সেখানে অপরাধ ছোট্ট হোক বা বড়, কোনো ক্ষমা নেই। সৌদি আরবের কথা যদি বলা হয়, এখানকার মুদ্রা তোমাদের পরীক্ষাতে আসতে পারে। এখানকার মুদ্রার নাম হচ্ছে রিয়াল। রিয়াল হচ্ছে সৌদি আরবের মুদ্রার নাম, এবং সেখানকার রাজধানীর কথা যদি বলা হয়, রিয়াদ হচ্ছে সেখানকার রাজধানীর নাম। তো তার সাথে সাথে এই এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে যেগুলো তোমাদের পরীক্ষাতে আসে। 5 নম্বর প্রশ্ন। দেখো, নিচের কোন জাতীয় উদ্যানটি ছত্তিশগড়ে অবস্থিত নয়? বলেছে ছত্তিশগড়ে অবস্থিত নয়। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, কাজিরঙ্গা জাতীয় উদ্যান। কাজিরঙ্গা জাতীয় উদ্যানের কথা যদি বলা হয়, এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে অসম রাজ্যে অবস্থিত। এবং অপশানে থাকা যেগুলো রয়েছে, ইন্দ্রাবতী বা কাঙ্গের উপত্যকা জাতীয় উদ্যান, গরু ঘাসিদাস জাতীয় উদ্যান, এগুলি সবের কথা যদি বলা হয়, এগুলি সব হচ্ছে ছত্তিশগড়ে অবস্থিত, কিন্তু ছত্তিশগড়ে অবস্থিত নয় হচ্ছে কাজিরঙ্গা, যেটি অসম রাজ্যে অবস্থিত। নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন, কি বলেছে? তরাইনের প্রথম যুদ্ধ, যেটি 1191 সালে হয়, কাদের মধ্যে লড়া হয়েছিল? বিভিন্ন যে যুদ্ধ, সে ইম্পর্ট্যান্ট যুদ্ধগুলো হিস্ট্রির আমি অলরেডি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দিয়েছি। তোমরা যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে, সন্ধ্যা 7টার স্পেশাল ক্লাসে তোমরা সেগুলো পেয়ে যাবে। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মোহাম্মদ ঘোরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয়েছিল এই যুদ্ধ, তরাইনের প্রথম যুদ্ধ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
নেক্সট প্রশ্ন হচ্ছে 7 নম্বর প্রশ্ন, বাংলাকে মুঘল সাম্রাজ্য থেকে পৃথক করে কে স্বাধীন করেছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মুর্শিদ কুলি খাঁ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মোগল সাম্রাজ্যের নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ার পর মুর্শিদ কুলি খাঁ বাংলাকে সম্পূর্ণ পৃথক করে একটি স্বাধীন রাজ্য হিসেবে গড়ে তুলেছিল। অপশন এ সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন হচ্ছে 8 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ, স্বাধীন ভারতের শিক্ষামন্ত্রী, সঠিক উত্তর হয়ে যাবে মৌলানা আবুল কালাম আজাদ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জওহরলাল নেহরুর কথা যদি বলা হয়, তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। প্রাইম মিনিস্টার ডিসকভারি অফ ইন্ডিয়া তারই লেখা। তাছাড়াও উপপ্রধানমন্ত্রীর কথা যদি বলা হয়, সেখানে তোমরা মনে রাখবে উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল, তাকে আয়রন ম্যানও বলা হয়, এবং স্ট্যাচু অফ ইউনিটি তারই। রাজেন্দ্র প্রসাদের কথা যদি বলা হয়, তিনি কে ছিলেন? তিনি প্রথম রাষ্ট্রপতি ছিলেন, স্বাধীন ভারতের প্রথম প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন দেখো 9 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে ছাত্ররা দুটি বিষয়ের উপর ভুল করে আসে পরীক্ষাতে। রাইট অ্যান্সার হয়ে যাবে সি গোপালাচারী। চক্রবর্তী রাজা গোপালাচারী হলেন স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল। যদি ভারতীয় গভর্নর জেনারেল বলা হয়, ইন্ডিয়ান গভর্নর জেনারেল এই শব্দটি যুক্ত থাকে, সেখানে হয়ে যাবে সি গোপালাচারী। এবং যদি বলা হয় স্বাধীন ভারতের গভর্নর জেনারেল, তখন হয়ে যাবে লর্ড মাউন্টব্যাটেন। তিনি হচ্ছেন স্বাধীন ভারতের গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন, এবং স্বাধীন ভারতের ভারতীয় গভর্নর জেনারেল, অর্থাৎ তিনি ইন্ডিয়ান, ওকে, ব্রিটিশ নন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে এই পয়েন্টটি মনে রাখবে। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন দেশের মানুষকে বিশ্বের সবচেয়ে বেশি পরিশ্রমী হিসাবে বিবেচনা করা হয়? বেশি হার্ডওয়ার্কিং হিসাবে বিবেচনা করা হয় জাপানের মানুষকে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন ডি সঠিক উত্তর চলে যাবে। জাপানের মানুষেরা অত্যন্ত পরিশ্রমী এবং সেখানকার বয়স্ক মানুষের সংখ্যা অনেক বেশি। তাদের গড় আয়ু বয়সের মনে রাখবে 100 বছরের কাছাকাছি হয়ে থাকে গড় বয়স তাদের, এবং তার বেশিও হয়ে থাকে। এবং 2020 অনুযায়ী ভারতের মানুষের গড় আয়ুর কথা যদি বলা হয়, তোমাদের পরীক্ষাতে আসতে পারে। 2020 সালের রিপোর্ট অনুযায়ী ভারতের মানুষের গড় আয়ু হচ্ছে 60 বছর। 60 বছর হচ্ছে ভারতের মানুষের আয়ুর গড়, এবং জাপানের হচ্ছে 100 বছর। 11 নম্বর প্রশ্ন দেখো, বিশ্ব আবহাওয়া দিবস কবে পালিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে 23শে মার্চ। রাইট উত্তরটি হয়ে যাবে অপশন বি 23শে মার্চ। প্রত্যেক বছর 23শে মার্চ বিশ্ব আবহাওয়া দিবস হিসাবে পালন করা হয়। এবং মনে রাখার যদি কৌশল বলো, বিশ্ব আবহাওয়াকে কি বলা হয়? আবহাওয়াকে বলা হয় মৌসুম বলা হয়। ওকে, মৌসুমের থেকে থেকে হচ্ছে মার্চ, এটা মনে রাখবে 23শে মার্চ পালন করা হয়। নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন, পৃথিবীতে মোট কয়টি মহাসাগর রয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি 5টি রয়েছে। মোট 5টি মহাসাগর রয়েছে। পৃথিবীর প্রায় 71% কি রয়েছে? জল রয়েছে, এটা মনে রাখবে। মহাসাগরের যার মূল উৎস হচ্ছে এই জল, এবং বাকি যে 29% রয়েছে সেটি হচ্ছে স্থলভাগ। নেক্সট প্রশ্ন দেখো 13 নম্বর প্রশ্ন, বর্তমানে ভৌগোলিক তথ্য অনুযায়ী পৃথিবীতে মোট কয়টি মহাদেশ আছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে, নতুন তথ্য অনুযায়ী যদি বলা হয়, রাইট অ্যান্সার হয়ে যাবে 8টি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 2020 সালের নতুন রিপোর্ট অনুযায়ী অর্থাৎ শেষ যে দেশটি খোঁজ পাওয়া গিয়েছে, ভৌগোলিক আবিষ্কার অনুযায়ী বিজ্ঞানীদের দ্বারা যে 8ম মহাদেশটি খোঁজ পাওয়া গিয়েছে, সেই দেশটির নাম হচ্ছে জিনল্যান্ডিয়া। তা আগামী পরীক্ষাগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 8টি রয়েছে বর্তমানে মহাদেশ। নেক্সট প্রশ্ন হচ্ছে 14 নম্বর প্রশ্ন, বিশ্ব যক্ষ্মা দিবস অর্থাৎ টিবি ডে কবে পালন করা হয়? ওয়ার্ল্ড টিবি ডে পালন করা হয় 24শে মার্চ। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
মনে রাখবে বিশ্ব আবহাওয়া দিবসের কথা যদি বলা হয়, বিশ্ব আবহাওয়া দিবস একটু আগেই বললাম 23শে মার্চ পালন করা হয়। তার পরের দিন 24শে মার্চ পালন করা হয় টিবি ডে। খুবই মনে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা। অর্থাৎ 23শে মার্চ বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয়, আবহাওয়া দিবস, এবং টিবি ডে তার পরের দিন 24শে মার্চ পালন করা হয়। মনে রাখার একটি কৌশল। নেক্সট হচ্ছে 15 নম্বর প্রশ্ন, বিশ্বে প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়। বিশ্বের সর্বপ্রথম বিশ্ববিদ্যালয়, সারা বিশ্বের প্রাচীনতম এবং প্রথম বিশ্ববিদ্যালয় হিসাবে তক্ষশিলার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 16 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা যে সংস্থা ইসরো, যার সম্পূর্ণ নাম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, কত সালে এটি প্রতিষ্ঠা হয় বা স্থাপিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে, মনে রাখবে, 15ই আগস্ট 1969। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 15ই আগস্ট 1969 সালে। ইসরো হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, এর সদর দপ্তর কোথায় অবস্থিত? মনে রাখবে, বেঙ্গালুরুতে অবস্থিত এর সদর দপ্তর। নেক্সট প্রশ্ন হচ্ছে 17 নম্বর প্রশ্ন, স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল বা ছোটবেলার নাম কি ছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে মূল শঙ্কর। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। স্বামী দয়ানন্দ সরস্বতীর কথা যদি বলা হয়, মনে রাখবে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন তিনি, এবং তার সাথে সাথে মনে রাখবে ব্রাহ্ম সমাজের কথা যদি বলা হয়, কি প্রতিষ্ঠা করেছিলেন? ব্রাহ্ম সমাজ রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেছিলেন। ব্রাহ্ম সমাজের কথা যদি বলা হয়, সেটা হয়ে যাবে রাজা রামমোহন রায়। ওকে, রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়া মনে রাখবে তার আসল নাম হচ্ছে মূল শঙ্কর। নেক্সট প্রশ্ন হচ্ছে 18 নম্বর প্রশ্ন, আমাদের জীবনের মূল ভিত্তি বা প্রধান আধার কোনটি? 4টি প্রশ্নের অপশন রয়েছে, জল, বাতাস, খাদ্য, পরিবেশ। সঠিক উত্তরটি হয়ে যাবে পরিবেশ। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এনভায়রনমেন্টাল। ওকে, এনভায়রনমেন্টের কথা যদি বলা হয়, বেঁচে থাকার জন্য জল, বাতাস, খাবার সবই লাগে, কিন্তু এই সব উপাদানের কার অংশ যদি বলা হয়, সেটি হচ্ছে সবই হচ্ছে এই জল, বাতাস বা খাদ্য সবই হচ্ছে পরিবেশের একটি অংশ। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, পরিবেশের মধ্যে সজীব এবং জড় দুই উপাদানই থাকে, এটাও তোমরা তো জানোই। পরিবেশের জীবনের মূলই হচ্ছে আধার। 19 নম্বর প্রশ্ন হচ্ছে বিখ্যাত যে খাজুরাহোর স্মৃতিসৌধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে মধ্যপ্রদেশ রাজ্য। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মধ্যপ্রদেশে অবস্থিত খাজুরাহো ভারতের টাইগার স্টেট বা বাঘের রাজ্য বলা হয়, এটাও মনে রাখবে। কি বলা হয়? বাঘের রাজ্য বলা হয়। খাজুরাহোর মধ্যপ্রদেশকে বাঘের রাজ্য বলা হয়। এখানে ভারতের সবচেয়ে বেশি বনভূমি এবং সবচেয়ে বেশি সোয়াবিন চাষ হয়। সোয়াবিনের কথা যদি বলা হয়, এই মধ্যপ্রদেশেই চাষ হয় সবচেয়ে বেশি। 20 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের কোন রাজ্যে তেলেগু ভাষা প্রচলন সবচেয়ে বেশি? 4টি অপশনের, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, পাঞ্জাব। সঠিক উত্তরটি হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তেলেগুর কথা যদি বলা হয়, মানুষের প্রধান অঞ্চল হচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা। এবং মনে রাখবে 2014 সালে ভাষার ভিত্তিতে তৈরি হওয়া রাজ্যের কথা যদি বলা হয়, অন্ধ্রপ্রদেশ রাজ্যটি ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়েছে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 21 নম্বর প্রশ্ন, হকি খেলায় প্রতি দলে খেলোয়াড়ের সংখ্যা কত? এই ধরনের প্রশ্ন তোমাদের আসে। হকি বলো, ক্রিকেট বলো, ফুটবল, এগুলো সবই হয়ে যাবে 11 জন করে খেলোয়াড়ের প্রয়োজন হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, হকিকে ভারতের জাতীয় খেলা হলেও এটি আরটিআই এর জবাবে সরকারই জানিয়ে দিয়েছে যে ভারতের অফিসিয়ালি কোনো জাতীয় খেলা নেই। আরটিআই যে রিপোর্ট, সেই রিপোর্টে সরকার ভালোভাবে করে জানিয়ে দিয়েছে যে ভারতের বর্তমানে কোনো জাতীয় খেলা বা জাতীয় কোনো ঘোষণা করা হয়নি, তবে পাঠ্যপুস্তক বইয়ে তোমরা হকি পেয়ে যাবে জাতীয় খেলা হিসাবে। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, ভারতের মহারাষ্ট্র রাজ্য কোন মাটির পরিমাণ সবচেয়ে বেশি?
মহারাষ্ট্রে। পলি মাটি, কালো মাটি, লাল মাটি, ল্যাটেরাইট। সঠিক উত্তর হয়ে যাবে কালো বা মনে রাখবে কৃষ্ণ মৃত্তিকা, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে 23 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যের প্রধানত কন্নড় ভাষা বলা হয়? কন্নড় ভাষায় কথা বলা হয় ভারতের কোন রাজ্যে? সঠিক উত্তরটি হয়ে যাবে কর্ণাটকে কন্নড় ভাষায় কথা বলা হয়, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কর্ণাটকের রাজধানীর কথা যদি বলা হয় তোমরা মনে রাখবে বেঙ্গালুরু হচ্ছে কর্ণাটকের রাজধানীর নাম, এবং একেই বলা হয় কর্ণাটককে কি বলা হয়, বেঙ্গালুরুকে কি বলা হয়, বেঙ্গালুরুকে বলা হয় সিলিকন ভ্যালি বলা হয়। সিলিকন ভ্যালির কথা যদি বলা হয় বেঙ্গালুরুকে বলা হয়। এবং এখানকার একটি ফেমাস নৃত্য রয়েছে কর্ণাটক রাজ্যে, সেটা মনে রাখবে শাস্ত্রীয় নৃত্য, সেটির নাম হচ্ছে যক্ষগন। নেক্সট প্রশ্ন দেখো 24 নম্বর প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে বড় বৃত্ত বা দীর্ঘতম কাল্পনিক রেখা কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ভূমধ্য রেখা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পৃথিবীর মাঝখান থেকে সমান দুভাগে যদি ভাগ করা হয়, এটি ধরো পৃথিবীকে মাঝখান থেকে দুভাগে যদি ভাগ করা হয়, 0 ডিগ্রিকে বলা হয় নিরক্ষরেখা, তোমরা মনে রাখবে। ওকে, এবং তার সাথে সাথে মনে রাখবে পৃথিবীর মাঝখানের অংশটি সবচেয়ে হচ্ছে স্ফীত, মাঝখানের অংশটি। এবং নিরক্ষরেখা পৃথিবীর বুকে সবচেয়ে বড় বৃত্ত তৈরি করেছে নিরক্ষরেখা। এছাড়াও তোমরা মনে রাখবে এর উপরের কথা যদি বলা হয় কর্কটক্রান্তি রেখা, নিচে হচ্ছে মকরক্রান্তি রেখা রয়েছে। নেক্সট হচ্ছে 25 নম্বর প্রশ্ন, কোন মহান নেতার প্রচেষ্টায় ভারতে গণেশ চতুর্থী উৎসব পুনরায় জনপ্রিয় হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে বালগঙ্গাধর তিলক, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় মানুষের মধ্যে ঐক্য এবং দেশপ্রেম জাগিয়ে তোলার জন্য লোকমান্য বালগঙ্গাধর তিলক তিনি এই গণেশ চতুর্থী উৎসব পুনরায় ধুমধাম করে চালু করেন, মনে রাখবে। এবং তিনি কি নামে পরিচিত? লোকমান্য নামে পরিচিত হলেন বালগঙ্গাধর তিলক। ওকে, এছাড়াও ডক্টর বি.আর. আম্বেদকরের কথা যদি বলা হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় সংবিধানের জনক বলা হয়, সংবিধানের জনক বলা হয়। 26 নম্বর প্রশ্ন, ভারতের কোন শহরের নাম পরিবর্তন করে নতুন নাম গুরুগ্রাম রাখা হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে গুড়গাঁও, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গুড়গাঁওয়ের নাম পরিবর্তন করে গুরুগ্রাম রাখা হয়েছে। এটি হরিয়ানার বিখ্যাত শিল্প শহর, কোথার? হরিয়ানার। এছাড়াও তোমরা মনে রাখবে অপশানে যে রয়েছে গ্যাংটকের কথা যদি বলা হয়, এটি হচ্ছে সিকিমের রাজধানী হচ্ছে গ্যাংটক। এছাড়াও তোমরা মনে রাখবে গুয়াহাটির কথা যদি বলা হয়, এটি হচ্ছে অসমের একটি বড় শহর হচ্ছে গুয়াহাটি। ওকে, নেক্সট হচ্ছে 27 নম্বর প্রশ্ন, কোন দেশ শীতকালে কুয়াশার বিশেষ কারণে আকাশে একসাথে 5টি সূর্য দেখা যায়? কোন দেশে শীতকালে কুয়াশার বিশেষ কারণে আকাশে একসাথে 5টি সূর্য দেখা যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে চীন দেশে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি একটি অত্যন্ত অদ্ভুত এবং দুর্লভ ঘটনা। শীতকালে অতিরিক্ত কুয়াশা বা আলোর বিশেষ প্রতিসরণের কারণে চীনের যে সিংনাঝু শহরে আকাশে 5টি সূর্য জ্বলজ্বল করে বলে মনে করা হয়, যা খালি চোখেও দেখা যায়। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 28 নম্বর প্রশ্ন হচ্ছে জম্মু কাশ্মীরের প্রধান অংশটি কোন নদীর তীরে অবস্থিত? জম্মু কাশ্মীরের একটি বড় অংশ কোন নদীর তীরে অবস্থিত যদি বলা হয়, তবি বা তোবা নদী। ওকে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে জম্মু কাশ্মীরটি প্রধানত তবি নদীর তীরে অবস্থিত, ঠিক যেমন গোয়ার কথা যদি বলা হয়, গোয়াটি হচ্ছে মান্ডবী নদীর তীরে অবস্থিত গোয়া শহরটি। ওকে, এছাড়াও তোমরা মনে রাখবে মুন্সির কথা যদি বলা হয়, মুন্সি হচ্ছে হায়দ্রাবাদ। মুন্সি নদীর কথা যদি বলা হয়, হায়দ্রাবাদ এই শহরটি মুন্সি নদীর তীরে অবস্থিত। ওকে, এছাড়াও হুগলির কথা যদি বলা হয়, হুগলি হচ্ছে কলকাতা শহরটি এই হুগলি নদীর তীরে অবস্থিত। তো এ ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে। হায়দ্রাবাদ শহরটি মুন্সি, গোয়া মান্ডবী এবং কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত। 29 নম্বর প্রশ্ন হচ্ছে দাবা বোর্ডে নিচের কোন
ঘটি বা নামটির কোনো অস্তিত্ব থাকে না। 4টি অপশান রয়েছে নৌকা, ঘোড়া, হাতি, কচ্ছপ। দাবার বোর্ডে যদি বলা হয় ঘুঁটির অপশান থাকে না, কোনটির হয়ে যাবে এখানে কচ্ছপ। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দাবা খেলার জন্ম ও বিকাশ প্রথম ভারতবর্ষে হয়েছে দাবার। দাবায় নৌকা, ঘোড়া, হাতি, মন্ত্রী থাকলেও কচ্ছপ নামে কোনো ঘুঁটি থাকে না। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমাদের পরীক্ষাতে দাবার থেকে প্রশ্ন দিয়ে দিতে পারে দাবা খেলা কার নামের সাথে যুক্ত যদি বলা হয়, মনে রাখবে দাবার সেরার মুখের কথা যদি বলা হয় ভারতে হচ্ছে বিশ্বনাথন আনন্দ, তিনি দাবা খেলার সাথে যুক্ত। নেক্সট হচ্ছে 30 নাম্বার প্রশ্ন, দেখো কি বলেছে, কোন ঐতিহ্যবাহী লোকনৃত্যের বর্ণনা প্রাচীন শাস্ত্রে লাবণ্য ও সৌন্দর্যের রূপ হিসাবে পাওয়া যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে লাবণী নৃত্য। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লাবণী নৃত্যের মুদ্রায় সৌন্দর্য লাবণ্যের এক অপূর্ব প্রকাশ ঘটে। এটি ভারতের কোন রাজ্যের একটি জনপ্রিয় নৃত্য যদি বলা হয়, সেটি হয়ে যাবে, এটি হচ্ছে মহারাষ্ট্র রাজ্যের একটি লোকনৃত্য। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর, এবং খুবই গুরুত্বপূর্ণ এ ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষাতে আসার চান্স রয়েছে। এছাড়াও আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক রইল, সঠিক উত্তর তোমরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। প্রথম প্রশ্নটা হচ্ছে, দেখো, কত্থক কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? এছাড়া 2 নম্বর প্রশ্ন হচ্ছে, দেখো, মোহিনী অট্টম কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এই 2টি প্রশ্ন তোমাদের হোমওয়ার্ক রইল। এবং আজকে তোমরা 30টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।